ট্রাম্প তো বরাবরই আপনার বলতেছে যে ইরান এখন পরাজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে এর আগে বলছিল যে ইরানের বিমান বাহিনী শেষ করে দিয়েছে, ইরানের বিমান নৌবাহিনী শেষ করে দিয়েছে, ইরানের সব রাডার কেন্দ্র শেষ। ইরানে যেমন হামলা করতেছে, ইরানও কিন্তু পাল্টা হামলা শুরু করেছে। এবং ট্রাম্প তো বলেছে যে ইরান যদি এই সপ্তাহ সময় দিলাম, মানে আগামী রোববার থেকে সে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারপরে গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু এবং অন্যান্য সিভিলিয়ান স্থাপনাকে লক্ষ্য করে সে হামলা চালাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মধ্যে তেহরান যদি কোনো সুনির্দিষ্ট সুবিধা না পায়, তবে তারা এই দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক মেনে চলতে বিন্দু মাত্র বাধ্য নয়। তার মানে এখনো একটা মৃদু সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে বলে নেই যে আমাদের যে অনুষ্ঠান, এগুলো সম্পূর্ণ দেখে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা এখন দেখছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শো দেশ এবং দেশের বাইরে যে অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় দর্শক এবং আতিক ভাই, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অবস্থাটা খারাপ, বিশেষ করে রাহাবার আর দাফন প্রক্রিয়ার শেষ দিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে। দাফন প্রক্রিয়াটা শেষ হতেও দেয়নি। এরপর থেকে আমরা দেখছি প্রতিদিনই প্রায় বেশ ভালো আকারেই এই মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা চলছে। ফুল স্কেলে যুদ্ধে যায়নি এখনো, কিন্তু কম হচ্ছে না। এখন সেখানকার পরিস্থিতি কি বলেন তো একটু দর্শকদের। আসলে সর্বশেষ একটা পরিস্থিতি হলো গ্রেট ব্রিটেন বা আমরা যাকে ইংল্যান্ড, সংক্ষেপে ইংল্যান্ড বলি, আসলে তো ইংল্যান্ড একটা প্রদেশ, কিন্তু ইংল্যান্ড বললে আমরা ওই পুরো অঞ্চলটাকে বুঝি। গ্রেট ব্রিটেন অনেকে বোঝে না, বা যুক্তরাজ্য। হ্যাঁ, তো এই যুক্তরাজ্য, ইরানের যে একটি বিশেষ বাহিনী আছে তাদেরকে সন্ত্রাসী এবং কালো তালিকাভুক্ত করেছে, নিষিদ্ধ তালিকা। তো তার প্রতিবাদে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে গতকাল তলব করা হয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এর প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, এবং আরো যা কূটনৈতিক ভাষায় যা বলে তা বলেছে। তো এই হলো অবস্থা। এই যে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরা নেই, কিন্তু আবার এরা টেকনিক্যালি আছে। মানে এরাও এখন এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করতেছে, মানে সামরিক যুদ্ধ করব না, কিন্তু কূটনীতি এবং অন্যান্য যত করা যায়, লজিস্টিক সাপোর্ট। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, কিন্তু উপর দিয়ে বলছে না। তো এই অবস্থায় যে ইরানের পার্লামেন্টের স্পিকার, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার এই চুক্তি, মানে এমওইউটাকে বাতিল করে দেওয়া হয়। তারপরও আবার একটা মৃদু সুর দেখা যায় যে ইরানের যে স্পিকার বা প্রধান পরমাণু আলোচনাকারী বাকের কালিবাফ, উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মধ্যে তেহরান যদি কোনো সুনির্দিষ্ট সুবিধা না পায়, তবে তারা এই দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক মেনে চলতে বিন্দু মাত্র বাধ্য নয়। তার মানে এখনো একটা মৃদু সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনার দোলাচাল এদিক সেদিক করেই চলছে। এবং ইরানি স্পিকার আল আরাবিয়া ইংলিশের একটা বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্পিকার আরও বলেছেন, ইরান কখনোই যুদ্ধকে স্বাগত জানায় না, তবে যদি জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা লড়াই করতে এবং শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত। তো এই হলো এই দিকের অবস্থা। আর স্বাভাবিকভাবেই মার্কিনিরা তো গত কয়েকদিন যাবৎ ইরানে কন্টিনিউ হামলা চালাচ্ছে, বিশেষ করে ইরানের সাগর উপকূলীয় শহরগুলায়, বন্দরগুলায়। হ্যাঁ, এর মধ্যে বিশেষভাবে গতকাল যেসব এলাকায় মার্কিনিরা হামলা চালিয়েছে, হরমুজগান প্রদেশ, সিস্তান, বেলুচিস্তান এবং খুজেস্তান প্রদেশ, তো এগুলোতে ব্যাপক বিধ্বস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মৃতের সংখ্যা আবার বাড়ছে। 35-এর মতো হয়েছে মার্কিন হামলায়, আর 360 জনের মতো আহত হয়ে বিভিন্ন হসপিটালে গিয়েছিল। এর মধ্যে আবার 320 জন সম্ভবত বা 300 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তার মানে ওরা বাজ বিচার না করে হামলা চালাচ্ছে। যে তারা কোনো যুদ্ধের নিয়ম কানুন কোনো কিছুই মানে না। এবং ট্রাম্প তো বলেছে যে ইরান যদি এই সপ্তাহ সময় দিলাম, মানে আগামী রোববার থেকে সে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারপরে গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু এবং অন্যান্য সিভিলিয়ান স্থাপনাকে লক্ষ্য করে সে হামলা চালাবে। সে কিন্তু সামরিক স্থাপনা একটাও বলে না, বিদ্যুৎ কেন্দ্র, জনগণের জন্য জীবন মানে। আপনি দেখেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, সেইখানেও কিন্তু এই হারে কোনো মানুষ মারা যাচ্ছে না,
বিদ্যুৎ কেন্দ্রগুলো ওইভাবে বিপর্যস্ত হলেও মুহূর্তের মধ্যে ঠিক আছে, এবং যোগাযোগ অবকাঠামো খুব বেশি হেরফের হয় না। সামরিক মূলত ঘাঁটিগুলোতে সামরিক উভয় পক্ষই কিন্তু, যদিও ন্যাটো ইউক্রেনের পিছনে আছে, তারপরও কিন্তু ইউক্রেন যেহেতু রুশ জাতিরই একটা পার্ট, হুম, ইউক্রেনিয়ানরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অবশ্যই। রুশ। যেমন পশ্চিম বাংলার বাঙালিদেরকেও আমরা এক ধরনের বাঙালি বলি আর কি। বেসিক বাঙালি তো স্বাধীন যে ভূমির লোক তারা বাংলাদেশের। তো এরকম আর কি, যে উভয়ই একই জাতির, কিন্তু এখন একজনকে পিছন দিয়ে আরেকজন খেলাইতেছে আর কি। তো এইসব হামলার মধ্যেই ইরানও কিন্তু পাল্টা, মানে ইরানে যেমন হামলা করতেছে, ইরানও কিন্তু পাল্টা হামলা শুরু করেছে। এবং বিশেষ করে কুয়েত ও বাহরাইন এই এলাকায় যে আপনার লজিস্টিক স্থাপনাগুলো, তারপরে তাদের যে সামরিক কেন্দ্রগুলো, বিমানের ঘাঁটি যেগুলো আছে, তারপরে রাডার এগুলি সবগুলাতেই ইরান হামলা চালিয়েছে। আর বিশেষ করে ইরান গতকাল হামলা চালিয়েছে 2টা এলাকায়, কুয়েত আর বাহরাইনে তো করেছেই, তারপরে আবার আপনার জর্ডান এবং ইরাকের যে ইরবিল কুর্দিস্তানের ইরবিলে যে মার্কিন স্থাপনাগুলো আছে, বিশেষ করে মার্কিন দূতাবাসটাই ওখানে আসলে একটা সামরিক স্থাপনা। একটা দেশের মধ্যে, স্বাধীন দেশের মধ্যে 2টা দূতাবাস হয় কি করে? মানে তারা এক পর্যায়ে ইরাককে ভাগ করে দিতে চাচ্ছে কুর্দিদের নিয়ে আলাদা। তো এইটা তো ইরানিরাও বুঝে, ইরাকিরাও বুঝে, টার্কি, এই ব্যাপারে কিন্তু ইরান, ইরাক, টার্কি, সিরিয়া 4 দেশ এক, যে কুর্দিদের সাইজ করে দেয়, মানে যারা ডিস্টার্ব করে, নট সবাই সিভিলিয়ান, মানে কুর্দির যে ডিস্টার্বিং অংশগুলো। তো যার ফলে ইরান ইরবিলে যে ওই কুর্দিদের যে সামরিক ঘাঁটি, মার্কিনীদের ঘাঁটি, এইসব জায়গায় হামলা করেছে, এবং জর্ডানের যে বিমান ঘাঁটি, হ্যাঙ্গার ট্যাঙ্গার বিমানের, এগুলো তো ব্যাপক মানে অব্যাহত আছে আর কি হামলা। তো এর ফলে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয় তারা। মানে একদিকে যেমন এইটাও কিন্তু ডিপ্লোমেসি, একদিকে বলছে ঠিক আছে আমরা দেখি কি করা যায়, আবার বলছে নো, তোমাদের সাথে নো টু নো। তো এইসব এই মার্কিন কনসোলিডেড সামরিক ঘাঁটির হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের যে এয়ারলাইন্স আছে, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, তারপরে এজিয়ান এয়ারলাইন্স সহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত, তেল আবিব ওই অঞ্চল থেকে বিমান অপারেশন অফ করে দিয়েছে। তো এটা কিন্তু আবার ওই যে যুদ্ধের পরে বিরতির সময় চালু হয়েছিল, এখন আবার সেটা অফ হয়ে গেল। হ্যাঁ, আর ট্রাম্প তো বরাবরই আপনার বলতেছে যে ইরান এখন পরাজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে এর আগে বলছিল যে ইরানের বিমান বাহিনী শেষ করে দিয়েছে, ইরানের বিমান নৌবাহিনী শেষ করে দিয়েছে, ইরানের সব রাডার কেন্দ্র শেষ। তো এখন তারপরও ইরান কিভাবে লড়াই করে, এইটা একটা অন্যতম বিষয়। এবং ট্রাম্প আবার জানান তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করতে নির্দেশ দিয়েছে। তেল স্থাপনায় হামলা করবে না, করবে গিয়ে কি বিদ্যুৎ কেন্দ্রে, মানুষের চলাচলের রাস্তাঘাটে, তো তাদের প্রয়োজন আছে হ্যাঁ। এই কারণে। তো এই অবস্থায় তো এরা চলছে আর কি। তো এর মধ্যে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনেট, সেইখানে ট্রাম্প যে অফিসিয়ালি ভোটাভুটির মানে যুদ্ধের অনুমোদন চাইছিল, তো সেইখানে 100টা ভোট আছে সিনেটে সম্ভবত, ওইখানে মানে যুদ্ধের অনুমতির জন্য 60% ভোট মাস্ট, কিন্তু ট্রাম্প পেয়েছে 50%, আর 45% তার বিরুদ্ধে, আর 5% ভোটদানে বিরত ছিল। তার মানে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, সবসময় আপনি দেখবেন যুদ্ধের ক্ষেত্রে, মানে ফরেন পলিসির ক্ষেত্রে মার্কিন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা উভয় দল একজোট হয়ে যায়, যুদ্ধের ক্ষেত্রে তাদের আর কোনো দ্বিমত থাকে না। কিন্তু এই প্রথমবার দেখা গেল 50-45, মানে এটা মার্কিন ইতিহাসে নাই। এর আগে আফগান যুদ্ধে সম্ভবত 27% নেগেটিভ পড়ছিল, কিন্তু তারপরেও 60 ক্রস করছিল তো ওইদিকে, যার ফলে যুদ্ধের অনুমতি হচ্ছে। কিন্তু এইখানে এই প্রথমবার এসে 45 পড়ে গেল যুদ্ধের বিরুদ্ধে, এবং 50 তার পক্ষে, যার ফলে সে আর, যদিও এইটাকে এড়িয়েও ট্রাম্প নিজেই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা আছে যুদ্ধ ঘোষণা করার, কিন্তু সেইটা তার সামনের যে নির্বাচন সেটাকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করবে। এবং গতকালের ভোটাভুটির ফলাফলই তার নেগেটিভে চলে গেছে জনমত আরও। তারপরে আরেকটা গতকাল সিনেটে আরেকটা প্রস্তাব উঠাইতেই পারেন, ওটা আগেই বাতিল করেছে। 224 নম্বর একটা প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাতে ছিল যে মার্কিন আর ইসরায়েলি আর্মি এখন থেকে এক, মানে ইসরায়েলির ইচ্ছা করলে মার্কিন যে কোনো সামরিক ঘাঁটিতে প্রবেশ করতে পারবে, অস্ত্রের নিয়ে ব্যবহার করতে পারবে, মানে একটা দেশের যা হয়, যদিও এখনো তারা এক দেশই এক ধরনের, কিন্তু অফিসিয়ালি এক সেনাবাহিনী, এক সব কিছু ব্যবহার করতে পারতো ইসরায়েল। তো সেইটা থেকে আমেরিকানরা বলছে যে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তাঘাটেও এখন ইসরায়েলিদের বিরুদ্ধে বা ইহুদিদের বিরুদ্ধে ক্ষোভ দেখা যাচ্ছে। জেডি ভান্স নিজে স্বীকার করছেন যে মার্কিন জনমত ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এবং নিউ ইয়র্কের রাস্তায় দেখলাম 2 ইসরায়েলি মহিলা, তারা মার্কিন নাগরিকদের বলছে যে মাইট দিবে।
তখন লোকজন রাস্তায় খুব উত্তেজিত হয়ে তাদেরকেই মেরে দিত, কিন্তু তারপরেও তারা দেখলাম ভিডিওতে খুবই উত্তেজিত, মানে তারা যে এখানে দুইজন আরেক রাষ্ট্রে আসছে এটা তাদের কোনো হিসাবই নেই। তার মানে তাদের ভিতরে একটা দেখেন কেমন হিসাব যে আমরাই আমেরিকা চালাই, এটাই হলো মূল কথা, ইকোনমি। তো এর মধ্যে আবার ওই যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আন্দিমেস্ক শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোনকে সফলভাবে ইরানিরা ভূপাতিত করেছে বলে তাদের এরোস্পেস বা মহাকাশ বাহিনীর সদস্যরা জানিয়েছে। তো এইভাবেই এগিয়ে চলছে। একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ে প্রচুর আপনার চুক্তি আছে, আবার নতুন করে $1.96 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন, এই অস্ত্র দেবে কোত্থেকে যুক্তরাষ্ট্র? তো নিজেদেরই এটা বলতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের কিন্তু অস্ত্রের গোডাউনে ঘাটতি পড়ে গেছে, যার ফলে পৃথিবীর এবং হুটহাট করে তার কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, টাকা কিভাবে কোত্থেকে আনবে। তো এই জন্য দেখেন সে কিন্তু হঠাৎ করে পৃথিবীর বিভিন্ন দেশের উপর ট্যাক্স বাড়ায় দিছিল। এর মূল কারণ কিন্তু আসলে সবাই যেটা ভাবতেছে সেটা না, মার্কিন অর্থনীতি খুব পতন উন্মুখ এবং মার্কিন সভ্যতা একদম তলানির দিকে চলে গেছে, এবং এই কারণেই সে বিশ্বের বিভিন্ন দেশে ট্যাক্স টুক্স দিয়ে ইকোনমিটা কাভার করতে চাইছিল। যখন ওই দিকে হইতে পারে নাই তখন সে যুদ্ধ, এখন যুদ্ধে এসে সে কিভাবে কাভার করবে তার তো ব্যাপক লস হয়ে গেল। এবং এই যে সিনেটে কিন্তু সে $1 ট্রিলিয়ন উপর আরো বেশি টাকা চাইছিল, তো মার্কিনিরা এটা অ্যাভয়েড করেছে। তো এবং বিভিন্ন দেশে যে অস্ত্রের যে তারা যথাসময়ে যে সরবরাহ করার কথা আগের যে চুক্তিগুলো, সেগুলোও আগামী কয়েক বছর ডিলে হয়ে যাবে, কোনো যায় 1 বছর, কোনটা 2 বছর। আর আপনি জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে মূলত তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যাক্স দিয়েছিল, যেটা ট্রাম্প কালকে বলেছিলেন যে হরমুজ থেকে সে 20% কেউ যেতে নিলে যদি 100 কোটি টাকার তেল নিয়ে যায় তাহলে 20 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তো সেই অবস্থান থেকে আবার ঘুরে গেছে না, এটা আসলে আমি আরবদের চাপের মুখে বলছিলাম ইত্যাদি ইত্যাদি। তো এখানে কিন্তু মজার একটা খেলা হয়েছে, আপনি জানেন, সেটা হচ্ছে আব্বাস আরাকাজি তারপর একটা সোশ্যাল মিডিয়ায় করছিল যে ট্রাম্পের প্রস্তাবটা খুবই ভালো, আসলে তো নিয়ে আছি, কিন্তু এটা নেবো আমরা, কারণ হরমুজ হচ্ছে আমাদের। না, তো ইরান ওই জায়গায় যে অবস্থানটা ঘোষণা করেছে, আপনি জানেন যে ইরানের পার্লামেন্ট অধিবেশন গত পরশুদিন থেকে শুরু হয়েছে এই যুদ্ধের মধ্যে। তো এই পার্লামেন্ট অধিবেশনে তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছে। ইরান সম্ভবত এখান থেকে 1% ট্যাক্স আদায় করবে, মানে 100 কোটি টাকার মালামাল গেলে 1% আপনাকে ওখানে ট্যাক্স দিতে হবে। খুবই সহনীয়, যেটা বলা খুবই সহনীয়, এবং আপনার ভূমি ব্যবহার করবেন, সব ব্যবহার করবেন, তো আপনি ট্যাক্স দিবেন না। এতদিন আপনার ফ্রি দিয়ে রাখছে, এই জন্য আপনি খুব মজা পাইছেন। তো এখন যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে আরো টাকা চায়, যেহেতু যুদ্ধের এখান থেকে টাকা পাচ্ছে না, মানে তার যুদ্ধ তহবিল থেকে পাচ্ছে না, এই জন্য বিভিন্ন জায়গা থেকে টাইনা টুইনা কোনোভাবে সংগ্রহ করা যায় না। এবং আমার ধারণা যে প্রয়োজনে ইসরায়েল সারা বিশ্বের যে ইহুদি ব্যবসায়ী ট্যাবসায়ী আছে তাদের কাছ থেকে একটা টাকা বা ট্যাক্স উঠায় সেইটা আমেরিকাকে দিবে, ট্রাম্পকে যুদ্ধ করার জন্য। এবং সৌদি আরবও মানে এই যে এরা যে অস্ত্র কিনতেছে মূলত কিন্তু এই মার্কিন বাজেটকে তারা উৎসাহিত করছে। সৌদি আরব নিয়ে আরো কিছু আপনি বলেন, আমি একটু দর্শক কমেন্ট থেকে সুপ্রিয় দর্শক, আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। আপনারা অনেকে কমেন্টস করেছেন, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো পড়া যাচ্ছে না বলে আগে দুঃখিত। তো আজকের অনুষ্ঠানে প্রথম যিনি কমেন্ট করেছেন গেমিন বিডি থেকে, অনেক সুন্দর আলোচনা, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম, আমি ওমান মাস্কাট থেকে থাকি, ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা কি নাই? আব্দুল সালাম, এটা একটু বলেন তো। অবশ্যই আছে তাদের আকাশ প্রতিরক্ষা। আসলে ইরানের তো নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর আছে, তারপরে রাশিয়ান S-300 আছে, এবং চাইনিজও কিছু কিছু আছে, এবং আরো কিছু অজ্ঞাত আছে যারা। উনি প্রশ্নটা করেছেন যে এত হামলা বিমান থেকে করছে, ওগুলো আসলে পৃথিবীর কোন দেশই এই মিসাইল হামলা খুব সুচারুভাবে ঠেকাতে পারে না। এগুলো নামকাও আসতে, এগুলো একটা এক ধরনের মানে আপনার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, এই আমার কিন্তু এই আছে ওই আছে। আপনি দেখেন খুব রাশিয়া যে বলতেছে S-400 এটা পৃথিবীর সর্বাধুনিক, সেই রাশিয়াই তো ইউক্রেনের হামলা ঠেকাইতে পারতেছে না, তাই না? আবার ইউক্রেনকে সারা পশ্চিমা বিশ্ব, ন্যাটো এবং আমেরিকা মিলে সব ধরনের সব রকম জিনিসপত্র দিচ্ছে, এবং প্যাট্রিয়ট এখন ইউক্রেন উৎপাদনের চিন্তা করা হচ্ছে যাতে কম খরচে উৎপাদন করা যায়। তো তারাও তো রাশিয়ার হামলা ঠেকাতে পারছে না, তাই না? তো এগুলো খুবই আপেক্ষিক, মানে এইসব আকাশ টু মানে এগুলা যে ক্ষেপণাস্ত্র মানে যে আমরা কি বলি রাডার সিস্টেম, এগুলো হয়তো 70 to 80% সর্বোচ্চ কার্যকর হতে পারে, আর 20-30% হামলা আপনাকে সহ্য করতেই হবে, এটাই যুদ্ধের নিয়ম। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই। এমডি মইনুদ্দিন আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন, এই জন্য লাভ ব্রেক দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।
সুনীত দাস লিখছেন গুড কংগ্রেচুলেশন ইরান ফ্রম ইন্ডিয়া, উনি ইন্ডিয়া থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। এবং ভারতে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আনোয়ার হোসেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক, উনি লিখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আতিক ভাই, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ওই যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে বাজেট সংগ্রহ করছে, ওইটা কিন্তু ঠিকই মানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৌদি আরবের কাছে তারা 1.96 মানে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে। এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। বলে দিস। হ্যাঁ, এবং উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরো মজবুত করবে। এবং এই অস্ত্র সৌদি আরবকে নিজেদের মাটিতে প্রতিরক্ষা জোরদার করতে এবং ভবিষ্যতে সামরিক হুমকি মোকাবেলায় সাহায্য করবে। এবং পাশাপাশি মার্কিন বাহিনী ও ন্যাটো সহ বিভিন্ন আঞ্চলিক বাহিনীর সঙ্গে সৌদি আরবের সামরিক আন্তঃকার্যকারিতাও বৃদ্ধি পাবে। এবং চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে থাকছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান BAE সিস্টেম। এবং এই চুক্তির আওতায় 15 জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং আরো 15 জন আমেরিকান ঠিকাদার সৌদি আরবে যাবেন। এবং সৌদি আর মার্কিন তো এই সম্পর্ক খুবই গভীর। এবং গত বছরের 9 সেপ্টেম্বর মিশরে দুই দেশের সামরিক বাহিনী যৌথ লাইভ ফায়ার মহড়ায় অংশ নিয়েছিল। তো সৌদি আরব যেই অস্ত্রগুলো পাবে মানে $1.96 বিলিয়ন, এগুলো হলো অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম, এটাকে সংক্ষেপে বলে APKWS। এটা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে দিবে এবং গতকাল বুধবার এই তথ্য তারা জানিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ 10,000 APKWS-2 এয়ার টু এয়ার আর 10,000 এয়ার টু গ্রাউন্ড গাইডেড সেকশন পাবে আর কি এর আওতায়। কিন্তু এখানে তো শর্ত থাকবে, সৌদি আরব এগুলো না মানে ওই যে আপনার সব দেশই, যেমন রাশিয়া যখন শেখ হাসিনার আমলে বাংলাদেশকে MiG-29 দিয়েছিল, শর্ত হইলে এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তাইলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের সকল বাহিনীর যখন প্রশিক্ষণ ম্যানুয়াল বা মাঠ পর্যায়ে সৈন্যদের প্রশিক্ষণ করা হয়, তখন তো কল্পিত শত্রু হিসেবে ভারতকেই রাখা হয়। আবার ভারতের আর্মিকে যখন প্রশিক্ষণ দেয়, কল্পিত শত্রু চীন, পাকিস্তান, বাংলাদেশ এগুলাকে রাখা হয়। হ্যাঁ, আর এখন তো স্পেশালি বাংলাদেশকে রাখা হবে। এবং আপনি খেয়াল করবেন যে এই যে আমরা ভারতকে নিয়ে এত কথা বলি, এই যে এখন আপনি ইরান যুদ্ধ দেখেন, ইউক্রেন যুদ্ধ দেখেন, ইরান যুদ্ধে কিন্তু এই যে আমরা কি বলি এটারে অ্যাসিমেট্রিক ওয়ার। হ্যাঁ, ভারত কিন্তু গত 50 বছর যাবৎ বাংলাদেশের বিরুদ্ধে অ্যাসিমেট্রিক ওয়ার করতেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু এখন তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতটা না সামরিক দক্ষতা হওয়া উচিত, তার চেয়ে অ্যাসিমেট্রিক দক্ষতা আরো বেশি হওয়া উচিত। কারণ আমাদের ভূখণ্ড ছোট, সর্বত্র মানুষ গিজগিজ করে। হ্যাঁ, যুদ্ধ লাগলে এটার যেমন সুফল আছে, আবার ঝামেলাও তো আছে। তো আমাদের কিন্তু আমাদের জনবলগুলোকে ওই অ্যাসিমেট্রিক টাইপের, হ্যাঁ মানে গত 50 বছর আমাদের মিথ্যা ইতিহাস, ভুল তথ্য, ভুল ডেটা। এবং গত পরশুদিন দেখলাম ভারতীয় পার্লামেন্টে ইন্দিরা গান্ধী বক্তব্য বলতেছে, প্রিয়াঙ্কা গান্ধী। আমি এক সময় প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য দিল্লি চলে গিয়েছিলাম। আমার প্রথম ভারত ভ্রমণটাই ছিল এই জন্য। তো এই ভদ্র মহিলা কিন্তু পার্লামেন্টে বলে দিয়েছে, সত্যি কথাই বলছে, যে আমার দাদি ভারতের স্বার্থেই পাকিস্তানকে 2 টুকরা করেছে এবং বাংলাদেশ তৈরি করেছে নিজেদের স্বার্থে। হ্যাঁ, তো এইটা তাদের স্বার্থে, কথাটা কিন্তু ক্লিয়ার চলে আসছে। আমাদের একদল লোক বলে বেড়ায় যে আমাদেরকে সহায়তা করেছে, এই করেছে। ভাই, তার রক্ত তার পার্লামেন্টে দাঁড়ায় বলছে যে এটা কোনো স্বার্থের কারণে তারা করছে, আর কিছু না। আর আরেক দিকে এখন খেয়াল করবেন, ওই যে কাতারের যে বিগত আমির মারা গেল, বোম্বিং এর মাঝেও কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবার এখন কাতারে গিয়েছে। আমার কাছে খুব মজা লাগছে, শ্রদ্ধা জানতে। মানে কাতারও তো এটা বুঝে যে ইরান তো হামলা করেছে মার্কিন পয়েন্টে, সে আমার কোনো পয়েন্টে হামলা করতেছে না। এবং ওই যে ইরানের যে একজন তেহরান ইউনিভার্সিটি প্রফেসর মারান্ডি আছেন, উনি আল জাজিরার সাথে কিন্তু সাক্ষাৎকারে সুন্দর বলেছেন, ক্ষয়ক্ষতি হচ্ছে, তো তোমাদেরকে আমি কি শত্রু ভাববো না বন্ধু ভাববো? তারপরেও কিন্তু ইরান তাদের কোনো স্থাপনা যেন ক্ষয়ক্ষতি না হয় এগুলো দেখতেছে। আর এদিকে এই যে সের্গেই ল্যাভরভ, রাশিয়ান যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু সুন্দর বলেছেন যে এখন চীন এবং রাশিয়ার যে বাণিজ্য, সেইখান থেকে তারা সম্পূর্ণরূপে মার্কিন মুদ্রা বাদ দিয়েছে, মানে ডলার। তার মানে চীন আর রাশিয়ার মধ্যে যে বাণিজ্যটা হচ্ছে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব মুদ্রা, হয় ইউয়ানে নাইলে রুবলে। আবার এইদিকে ইন্ডিয়া যে আপনার রাশিয়া থেকে নানান পণ্য কিনতেছে, তো সে তো আর রুবলে কিনতে পারছে না। এখন রাশিয়া তাকে বাধ্য করতেছে চাইনিজ মুদ্রা ইউয়ান কিনো, ওইটা দিয়ে আমারে পরিশোধ। মানে সুন্দর একটা ইকোনমিক। না, আপনি খেয়াল করেন, এটা কিন্তু ভয়াবহ অবস্থা।
চীনেও প্রায় 150 কোটি লোক, ভারতে 150 কোটি লোক, 300 কোটি লোক, রাশিয়ায় যদি আপনি 30-40 কোটি ধরেন, তাইলে পৃথিবীর অর্ধেকের বেশি জনগণ কিন্তু এই জায়গায়, অর্ধেকের বেশি। এবং এই অর্ধেকের বেশি এই 3 অঞ্চলের মানুষের ব্যবহার্য সামগ্রীও অনেক বেশি এবং বিজনেসও অনেক বিশাল। কিন্তু রাশিয়ার সাথে চীনের সীমান্ত আছে, তারা কিন্তু আন্তঃসীমান্ত বাণিজ্য করে, যে মঙ্গোলিয়া হয়ে, হ্যাঁ, আপার মঙ্গোলিয়া দিয়ে। তারপরে ভারতের সাথে রাশিয়ার বিশাল, এবং চীনের সাথে যতই চীন ভারত বিরোধিতা হোক, দুইজনের কিন্তু ব্যাপক বাণিজ্য আছে। এবং চীনের একটা উদীয়মান যে তরুণ গোষ্ঠী, বিশাল তরুণ গোষ্ঠী যারা চীনে পড়াশোনা করতেছে, সরি, ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠী চীনে পড়াশোনা করতেছে। তো চীনে পড়াশোনা করতেছে, অবশ্যই ভারত থেকে চীনের পড়াশোনা উন্নত, কোয়ালিটি উন্নত, মান উন্নত। তারা যখন চীন থেকে পড়াশোনা করে আসে, তারাও কিন্তু, যারা এরকম বিদেশে পড়াশোনা করে, এরা কিন্তু একটা আপ টু দা মার্কেরও উপরের মানের ফ্যামিলির, মানে সাধারণ পরিবারের কেউ কিন্তু, বা একেবারে মধ্যবিত্ত পরিবারেরও কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো সামর্থ্য কম থাকে, একটু আপার মিডল ক্লাস। তো এরা কিন্তু একটা সমাজের অর্থনীতি, কূটনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছুর মধ্যে এরা ঢুকে যায়। তো এই যে চাইনিজ একটা বিশাল এই শিক্ষার্থী গ্রুপ, ভারতীয়, চীন থেকে পড়াশোনা করে ভারতে আসছে, তারা কিন্তু ভারতের অনেক কিছুতে এখন কিন্তু চাইনিজ হয়ে যাচ্ছে। যতই ভারত রাজনীতির ভাবে মানে চীনকে মোকাবেলা করার চেষ্টা করুক, কিন্তু ভিতরে কিন্তু বিশাল চীনা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে আছে। এবং চীনের বিশাল ধরনের মানে বাজার হলো ভারত। বাংলাদেশ তো ছোট একটা জায়গা, বাংলাদেশের চেয়ে 15 গুণ বড় বাজার হলো ভারত, এবং ভারত এটা অস্বীকারও করতে পারবে না। দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্য আছে। এখন এই আমেরিকানরা যতই চেষ্টা করুক, যে এই 3 দেশের বাণিজ্যের মধ্যেই যদি খালি ইউয়ান ঢুকে গেছে, তাহলে তো ডলার আউট। এমনিতে মধ্যপ্রাচ্য থেকে পেট্রো ডলার শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্য ধরেন ইরান এখন ডলার ইউজ করে না, এবং এই 3 দেশ ইউরো ইউজ করতেছে না। তার মানে পৃথিবীর অনেক দেশ, এবং মালয়েশিয়া টালেশিয়া, এগুলো যারা একটু সভরেন দেশ, মানে নিজেদেরকে একটু শক্তিশালী মনে করছে, তারাও কিন্তু অনেক দেশের সাথে ডলার অ্যাভয়েড করে, কেউ কেউ ইউরোতে যাওয়া কিন্তু ডলারের জন্য শেষ। অবশ্যই ডলারের মার্কেট কমে যাচ্ছে দিনকে দিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আতিক ভাইয়ের আলোচনা বিশ্লেষণ শুনছিলেন। বিশ্লেষণগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করছেন সেটাও লিখে পাঠান কমেন্টে, আপনার নাম সহ। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, জিও পলিটিক্যাল যে কোনো বিষয়ে, আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের কমেন্ট লিখতে পারেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।